ইজি ফিজিক্স বই থেকে আমরা বেশ কিছু শর্ট কোশ্চেন প্রশ্ন সমাধান করব এই পর্বে। যে শর্ট কোশ্চেনগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে, সৃজনশীলের ক খ আকারে আসতে পারে। সুতরাং মনোযোগ দিয়ে দেখবে এবং প্রশ্নগুলো আমরা সমাধান করতেছি ইজি ফিজিক্স বই থেকে। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত ইজি ফিজিক্স বই সংগ্রহ করে ফেলবে। পরিমাপের ক্ষেত্রে স্লাইড ক্যালিপাস অপেক্ষা স্ক্রু গজ অধিকতর সূক্ষ্ম কেন? এটা খুব সিম্পল বিষয় যে ধরো ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন পরিমাপ করা যাবে হচ্ছে এই যে 0.01 সেন্টিমিটার পর্যন্ত, আর স্ক্রু গজের ক্ষেত্রে পরিমাপ করা যাবে 0.001 সেন্টিমিটার পর্যন্ত। যেহেতু স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে থেকে স্ক্রু গজ দিয়ে অধিকতর সূক্ষ্ম পরিমাপ করা যায়, তাই স্লাইড ক্যালিপাস অপেক্ষা স্ক্রু গজ অধিকতর সূক্ষ্ম। খুব সিম্পল অ্যান্সার। এখন এখানে আরেকটা জিনিস অ্যাড করে রাখবো যে কোন স্কেল দ্বারা কতটুকু সর্বনিম্ন পরিমাপ করা যাবে সেটা স্ক্রু গজের ক্ষেত্রে নির্ভর করবে নুনাঙ্কের উপরে, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে নির্ভর করবে ভার্নিয়ার ধ্রুবকের উপরে। যেহেতু নুনাঙ্ক ভার্নিয়ার ধ্রুবকের থেকে অধিকতর সূক্ষ্ম হয় বা অধিকতর ছোট হয়, তাই ভার্নিয়ার স্ক্রু গজ দিয়ে অধিকতর সূক্ষ্ম পরিমাপ করা যায়। স্ক্রু গজের পিচ 1 মিলিমিটার বলতে কি বোঝায়? পিচ বলতে কি বোঝায়? এই যে স্ক্রু গজের যে বৃত্তাকার স্কেলটা আছে এটা পুরোটা একবার ঘোরালে, মানে 360 ডিগ্রি ঘোরালে যতটুকু সামনে বা পিছনে সরে আসে তাকেই পিচ বলে। এখন পিচ 1 মিলিমিটার বলতে বোঝানো হয় যে একটা পূর্ণ ঘূর্ণনে এটা সামনে 1 মিটার বা পিছনে সামনে 1 মিলিমিটার বা পিছনে 1 মিলিমিটার সরে আসে। স্লাইড ক্যালিপাসে ভার্নিয়ার স্কেল কেন ব্যবহার করা হয়? স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলে যে প্রান্তে শূন্য দাগ থাকে সেই প্রান্তে একটি ধাতব চোয়াল আটকানো থাকে। মূল স্কেলের ক্ষুদ্রতম ভগ্নাংশে নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের গায়ে চোয়ালযুক্ত একটি ছোট স্কেল পরানো থাকে, যার নাম ভার্নিয়ার স্কেল। প্রধান স্কেল বা মিটার স্কেলের সাহায্যে মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করা যায়, কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ যেমন 0.2 মিলিমিটার, 0.4 মিলিমিটার বা 0.8 মিলিমিটার দৈর্ঘ্য মিটার স্কেলের সাহায্যে পরিমাপ করা যায় না। ভার্নিয়ার স্কেল বস্তুর দৈর্ঘ্য মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত প্রকাশ করে, তাই মিলিমিটার ভগ্নাংশ পর্যন্ত পরিমাপ করার জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়ে থাকে। কোনো যন্ত্র দিয়ে পরিমাপ যত বেশি আপেক্ষিক ত্রুটি তত কম। কোনো যন্ত্র দিয়ে পরিমাপ যত বেশি আপেক্ষিক ত্রুটি তত কম। ব্যাখ্যা করো। পরিমাপের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি ও পরিমাপ করা মানের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে। কি পরিমাপের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি ও পরিমাপ করা মানের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে। মানে আপেক্ষিক ত্রুটি সমান হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড হচ্ছে পরিমাপকৃত মান। আপেক্ষিক ত্রুটি নির্ভর করে চূড়ান্ত ত্রুটির উপর, চূড়ান্ত ত্রুটি নির্ভর করে যেই যন্ত্র দিয়ে পরিমাপ করা হয় তার উপর। কারণ যন্ত্রটি দ্বারা পরিমাপের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কম বেশি হতে পারে, সেই জন্য যেই যন্ত্র দিয়ে পরিমাপ যত বেশি হবে তার দ্বারা চূড়ান্ত ত্রুটি তত কম হবে, আর চূড়ান্ত ত্রুটি কম হলে আপেক্ষিক ত্রুটিও কম হবে। ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য পরিমাপে একই চূড়ান্ত ত্রুটি হলে যেটির দৈর্ঘ্য বেশি সেটির পরিমাপে সঠিকতা বেশি। খেয়াল করো, এটা খুব সিম্পল। আমরা জানি আপেক্ষিক ত্রুটি সমান কি? আপেক্ষিক ত্রুটি সমান হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান। মানে এরকম যে আপেক্ষিক ত্রুটি সমান হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড হচ্ছে পরিমাপকৃত মান। এখন চূড়ান্ত ত্রুটি তো কনস্ট্যান্ট আমরা বলে দিচ্ছি, সুতরাং আপেক্ষিক ত্রুটি কি? পরিমাপকৃত মানের ব্যস্তানুপাতিক। যার পরিমাপকৃত মান যত বেশি হবে আপেক্ষিক ত্রুটির পরিমাণ তত কম হবে। আপেক্ষিক ত্রুটি যত কম হবে সেটি তত বেশি হচ্ছে সঠিক পরিমাপ বলে আমরা ধরে নিব। তাহলে সিম্পল বিষয় যে ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য পরিমাপে একই চূড়ান্ত ত্রুটি হলে যেটির দৈর্ঘ্য বেশি সেটির পরিমাপ সঠিকতা বেশি। আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান। যেহেতু চূড়ান্ত ত্রুটি কনস্ট্যান্ট, তাহলে আপেক্ষিক ত্রুটি পরিমাপকৃত মানের ব্যস্তানুপাতিক। সুতরাং পরিমাপকৃত মান যত বেশি হবে, অর্থাৎ যার দৈর্ঘ্য যত বেশি হবে সেটার আপেক্ষিক ত্রুটি তত কম হবে, আর আপেক্ষিক ত্রুটি যত কম হবে সেটাকে আমরা অধিকতর সঠিক ধরে নিব। মন্দন লব্ধ রাশি ব্যাখ্যা করো। মন্দন সমান হচ্ছে বেগের হ্রাস বাই সময়। বেগ মানে হচ্ছে কি? সরণ বাই সময়। তো এইখানে সময় নিচে চলে আসবে, তাহলে সরণ বাই সময় স্কয়ার। যেহেতু দুইটা মৌলিক একক মিলে মন্দন গঠিত, সুতরাং মন্দন একটি লব্ধ রাশি। অভিকর্ষ ত্বরণ একটি লব্ধ রাশি। সেম ভাবে অভিকর্ষ ত্বরণ সমান হচ্ছে অভিকর্ষের প্রভাবে বেগের পরিবর্তন ডিভাইডেড সময়। এখন বেগ মানে হচ্ছে কি? সরণ বাই সময়। তাহলে এখানে সরণ আছে, সময় নিচে চলে যাবে। যেহেতু অভিকর্ষ ত্বরণ সরণ ও সময়ের সমন্বয়ে গঠিত, সুতরাং অভিকর্ষ ত্বরণ একটি লব্ধ রাশি। দেখাও যে বল একটি লব্ধ রাশি। বল সমান কি? ভর ইন্টু ত্বরণ। ত্বরণ সময় কি? বেগ বাই সময়। বেগের পরিবর্তে আবার কি লেখা যাবে? সরণ বাই সময়। তাহলে আলটিমেটলি বল সমান আমরা লিখতে পারি হচ্ছে ভর ইন্টু সরণ বাই সময় স্কয়ার। তো যেহেতু বল হচ্ছে এই যে তিনটা মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, সুতরাং বল একটি লব্ধ রাশি। ওজন একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো। ওজন সমান হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণের পরিবর্তে বেগ বাই সময় বা সরণ বাই সময় স্কয়ার।
তাহলে এখানে আমরা পাচ্ছি ভর ইন্টু সরণ বাই সময় স্কয়ার। যেহেতু তিনটা মৌলিক রাশির সমন্বয়ে ওজন গঠিত, সুতরাং ওজন একটি লব্ধ রাশি। কাজ একটি লব্ধ রাশি, সেম কাজ সমান হচ্ছে কি বল ইন্টু সরণ, তারপরে হচ্ছে বলের পরিবর্তে ভর ইন্টু ত্বরণ, ত্বরণের পরিবর্তে বেগ বাই সময়, সময়ের বেগের পরিবর্তে সরণ বাই সময়। এখান থেকে হচ্ছে যে আমাদের আগে একটা সময় ছিল, এখন সময় আরেকটা আসলে সময় স্কয়ার। তারপর এখান থেকে হচ্ছে যে ভর ইন্টু সরণ আর সরণ গুণ হয়ে সরণ স্কয়ার ডিভাইডেড হচ্ছে সময় স্কয়ার। যেহেতু তিনটা মৌলিক রাশির সমন্বয়ে কাজ গঠিত, সুতরাং কাজ একটি লব্ধ রাশি। মৌলিক রাশির একক সমূহ কি কি বৈশিষ্ট্য থাকা দরকার? এটি হতে হবে অপরিবর্তিত, অর্থাৎ স্থান কাল পাত্র কোনো কিছুর উপর নির্ভর করবে না। কালের বিবর্তনে বা অন্য কোনো প্রাকৃতিক পরিবর্তনের ফলে এর কোনো পরিবর্তন হবে না, সহজে একটি পুনরুৎপাদন করা যাবে। অর্থাৎ তিনটা বিষয়, এটা হচ্ছে স্থান কাল পাত্র ভেদে কখনোই পরিবর্তিত হবে না। সেকেন্ড বিষয় হচ্ছে কালের বিবর্তনে বা অন্য কোনো প্রাকৃতিক পরিবর্তনের ফলে এর কোনো পরিবর্তন হবে না, আর সহজে এক একটি পুনরুৎপাদন করা যাবে, অর্থাৎ প্রয়োজন হলে আরো একটা তৈরি করা যাবে এরকম। তো এইটাই হচ্ছে মৌলিক রাশিগুলোর হচ্ছে বৈশিষ্ট্য। দেখো নিউটন একটি লব্ধ একক ব্যাখ্যা করো। নিউটন হচ্ছে বলের একক। বল হচ্ছে কি ভর ইন্টু ত্বরণ, ত্বরণের পরিবর্তে বেগ বাই সময়, বেগের পরিবর্তে সরণ বাই সময়, তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে সরণ বাই সময় স্কয়ার। এখন বলের একক হচ্ছে ভরের একক ইন্টু সরণের একক বাই সময়ের একক। ভরের একক কেজি, সরণের একক মিটার, সময়ের স্কয়ার সেকেন্ড, আর যেহেতু স্কয়ার আছে স্কয়ার, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু নিউটন হচ্ছে বা নিউটন বলের এককটা হচ্ছে তিনটা মৌলিক এককের সমন্বয়ে গঠিত, সুতরাং নিউটন একটি লব্ধ একক। মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ভৌত রাশিতে কোন কোন মৌলিক রাশি দ্বারা গঠিত তা জানা যায়, রাশির একক নির্ণয় করা যায়, সমীকরণের সঠিকতা যাচাই করা যায়, এক পদ্ধতির এককের সাথে অন্য পদ্ধতির এককের সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়। বলের মাত্রা mlt ইনভার্স 2 বলতে কি বোঝায়? খুব সিম্পল, এখানে হচ্ছে m দ্বারা বোঝায় ভর, l দ্বারা বোঝায় হচ্ছে দৈর্ঘ্য বা সরণ, t দ্বারা হচ্ছে সময়, এবং সময়ের মাত্রা হচ্ছে স্কয়ার, যেটা সময় নিচে ভাগ আকারে থাকবে। এই যে দেখো আমরা বল সমান অনেকবারই এতক্ষণ ধরে প্রমাণ করে আসতেছি, এখান থেকে পাওয়া যায় হচ্ছে ভর ইন্টু দৈর্ঘ্য বাই সময় স্কয়ার। এই যে আমরা এই যে একটা বল কি কি মৌলিক একক দিয়ে গঠিত এবং কোনটার পাওয়ার কত, সেটা আমরা হচ্ছে mlt ইনভার্স 2 থেকে বুঝতে পারি। এটাই হচ্ছে mlt ইনভার্স 2 দ্বারা বুঝায় যে এখানে কি কি মৌলিক রাশি আছে এবং কোনটার পাওয়ার কত। আচ্ছা, আমাদের আগে একটা প্রশ্ন ছিল যে মাত্রা সমীকরণ জানার যুক্তিকতা কি বা কেন প্রয়োজন। তার একটা ছিল হচ্ছে কোন একটা সমীকরণের সত্যতা যাচাই। এই যে এখানে একটা সমীকরণ দেয়া আছে s সমান ut প্লাস হাফ অফ at স্কয়ার, সমীকরণটির সত্যতা বা যথার্থতা যাচাই করতে বলা হয়েছে। তো এখন এই সমীকরণটি সত্য বা যথার্থ তখনই হবে যখন তার প্রত্যেকটা পোর্শনের মাত্রা সেম হবে। যেমন s এর মাত্রা হচ্ছে l, এই যে ut এর মাত্রা হচ্ছে তোমার, এখন এর মধ্যে u এর মাত্রা হচ্ছে lt ইনভার্স 1, t এর মাত্রা হচ্ছে t, তাহলে lt ইনভার্স 1 ইনটু t সমান আমরা কি পাচ্ছি l। তাহলে এই যে ut এর মাত্রা পাওয়া গেছে l, তারপরে হাফ অফ at স্কয়ার, হাফের কোনো মাত্রা নাই, a এর মাত্রা হচ্ছে lt ইনভার্স 2 আর t এর মাত্রা হচ্ছে t, তাহলে t স্কয়ার, এই যে t ইনভার্স 2 আর t স্কয়ার কাটাকাটি চলে যাবে, তাহলে থাকতেছে হচ্ছে l। এখন দেখো এখানে প্রত্যেকটা পোরশন s এর মাত্রা l, ut এর মাত্রা l, হাফ অফ at স্কয়ারের মাত্রা l পাওয়া গেছে। যেহেতু প্রত্যেকটা অংশের মাত্রা সমীকরণ সেম, সুতরাং আমরা বলতে পারি s ইকুয়ালস টু ut প্লাস হাফ অফ at স্কয়ার একটা সমীকরণটি হচ্ছে যথার্থ বা একটা সত্যি বা সঠিক সমীকরণ। তো এইভাবে কোনো একটা সমীকরণের প্রত্যেকটা পোর্শনের মাত্রা নির্ণয়ের মাধ্যমে আমরা দেখাইতে পারি সমীকরণটা সঠিক কি মিথ্যা। এই জন্য একটা সমীকরণের সত্যতা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মাত্রা সমীকরণ জানা খুবই গুরুত্বপূর্ণ। তো এটাই ছিল এই পর্বে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।